আহ একটা প্রস্তুতির ভেতরে হয়তো আমাদের সময় মানে লেগেছে। এটা আমি মনে করি যে একটা বড় কারণ। প্রস্তুতির ২ টো দিক আছে আসলে। একটা জায়গা হলো কারিগরি দিক। যে আমি সত্যিকার অর্থে পেশাদারিভাবে আ এটাকে আমি ঠিকমতো বিশ্লেষণ করেছি কিনা। যে আমার কোন জায়গায় আমাদের দর কষাকষি করতে হবে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কি ধরনের প্রস্তাব আসছে বা আসতে যাচ্ছে। আমাদের এর সাথে মানে এগেইনস্ট এ বা এর আ সাথে আমি কি বলতে চাই, আমাদের যুক্তিগুলো কেমন হবে, এই বিষয়গুলো খুবই স্পষ্টভাবে থাকে। আরেকটা জায়গাটা হলো এটার রাজনৈতিক জায়গা এবং ডিপ্লোম্যাসির জায়গা। এবং সেই রাজনৈতিক এবং ডিপ্লোম্যাসির জায়গাতেও আমাদের একই রকম ভাবে এটা দেশের ভেতরে এবং যুক্তরাষ্ট্রে বিভিন্নভাবে আসলে নেগোসিয়েশন হয়। আমরা নরমালি যেভাবে নেগোসিয়েশন কে মনে করি যে দুপক্ষ টেবিলে বসেছে, তখন আলাপ আলোচনা হয়েছে। সবসময় নেগোসিয়েশন এইরকম ফরমাল সেটআপ এই হয়ে থাকে তা না। পরে ইনফরমাল যতগুলো আমাদের সোর্সেস গুলো আছে, আমাদের যতগুলো ফোর্সেস গুলো আছে, সেগুলোকে কাজে লাগানোর একটা প্রচেষ্টার দরকার ছিল। এখন সেটা সম্পূর্ণভাবে আমরা করতে পেরেছি কিনা এইটা নিয়ে আমাদের একটা সন্দেহ আছে। যেটা দেখবেন যে সার্বিকভাবেই হয়তো এইটা বড় পরিসরে যারা আমাদের অংশীজন আছেন, ব্যবসায়ী থেকে শুরু করে এক্সপার্ট এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ, সেখানে দেখবেন যে আপনি এই ধরনের একটা সংশয় উঠে এসছে যেটা আজকের পিআরআই এর আলোচনাতেও বোধহয় বড়ভাবে আসলো। এখন এটা কি আমাদের প্রস্তুতির মানে হয়তো দুর্বলতা আছে। কিছু ক্ষেত্রে এই জায়গায় যে ধরনের স্বচ্ছতা জবাবদিহিতার প্রক্রিয়া থাকা দরকার ছিল দেশের ভিতরে এটা হয়তো হয় নাই। একটা বড় আমি গ্যাপ যেটা দেখি সেটা হলো যে এই ধরনের নেগোসিয়েশন এর ক্ষেত্রে একটি অন্তর্বর্তীকালীন সরকারের উচিত থাকে হলো যে তাদের বড় পরিসরে অংশীজন এবং তার সাথে অবশ্যই রাজনৈতিক যে দলগুলো আছে তাদের সাথেও এই জায়গাটাতে আলোচনা করা। কারণ আজকে যেই চুক্তি বা এক ধরনের ঐক্যমত্যে দুটো দেশ পৌঁছাবে, তার মূলত হয়তো বাস্তবায়ন বা সেটার যে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার পথটা, ওইটা কিন্তু একটা রাজনৈতিক দলেরই করবার কথা নির্বাচনের পরে। সুতরাং তাদেরকে একেবারে পুরোপুরি আপনি অ্যাবসেন্ট রেখে এইটা করাটা কিন্তু কঠিন। সাধারণভাবে যখন একটা রাজনৈতিক দল আসে, একটা ম্যান্ডেট নিয়ে আসে, তারা এগুলোকে করতে পারে। এবং তখনও অনেক দেশে আপনি দেখবেন যে তারা শুধুমাত্র এটাকে যারা সরকারি দল আছেন তাদের ভিতরে না রেখে তাদের সংসদীয় কাঠামোর ভেতরে একটা সর্বদলীয় ভাবে হয়তো তারা অনেক কিছু আলোচনা করেছেন যে আমরা কতটুকু ছাড় দিতে পারি, কোন জায়গায় যেতে পারি। সুতরাং সেই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। পরিশেষে আমাদের যারা ব্যবসায়ী আছেন, আমাদের যারা অন্যান্য এক্সপার্ট আছেন, তাদের বিষয়টা থাকবে। এখন যেই সময়টা এসছে, আমি মনে করি এটাকেও কাজে লাগানো উচিত। কিছুটা যদি আমরা স্ট্যাগার করতে পারি, প্রয়োজনে যদি আমাদের প্রস্তুতির দরকার হয়, সেটার জন্য সময় চাওয়াটাও আমি মনে করি যে প্রয়োজন হবে। জনাব তৌফিক, আমরা ছোট্ট করে একটু জানতে চাই যে শুক্রবার অনলাইন বৈঠকের কথা জানালেন বাণিজ্য উপদেষ্টা। এই বিষয়টা কিনে আপনি আশাবাদী যে আসলে বৈঠক করা সম্ভব? আশাবাদী না হয়ে তো আমাদের উপায় নাই। কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নেগোসিয়েশন। এটা শুধু বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ নেগোসিয়েশন তা না। এটা প্রত্যেকটা দেশ যখন যুক্তরাষ্ট্রের সাথে নেগোসিয়েট করছে, তাদের জন্যই গুরুত্বপূর্ণ। এবং এটা নির্ভর করে হলো যে আমার শুধুমাত্র আমার সাথে কি নেগোসিয়েশন তার হলো তা না। অন্যদের সাথে কি হচ্ছে তার সাথে তুলনামূলকভাবেও এটাকে দেখবার দরকার আছে। যে আমার যদি নেগোসিয়েশন আমি ঠিকমতো সাকসেসফুল না হতে পারি, কম্পেয়ার টু আমার অন্যান্য যারা প্রতিদ্বন্দ্বী দেশ আছেন, তাহলে তো আমার আমার জন্য একটা বড় ধাক্কা আসবে। আবার এই ৩৫% বেশি মনে হবে না যদি অন্যান্য সব দেশের উপরেই অনেকখানি থাকে। আমরা শঙ্কায় কখন পড়লাম? শঙ্কায় তখন পার্টিকুলারলি আমরা পড়ছি যখন আমরা শুনছি যে ভিয়েতনামেরটা হয়তো ২০% এর কাছাকাছি হবে। অন্যান্য প্রতিদ্বন্দ্বী দেশের ভিতরেও এটা হবে। চীনের সাথে কি হবে সেটা বড় বিষয়। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হলো যে এটা তো শুধু শুল্কের আলোচনা আসলে হচ্ছে না। আমরা আলোচনা করছি যে শুল্ক নীতি নিয়ে হয়তো আলোচনা হচ্ছে। আসলে আমরা যেটা দেখতে পেলাম সেটা হলো যে এটা আরো বড় পরিসরে দুটো দেশের ভেতরে এক ধরনের বড় ইকোনমিক পার্টনারশিপ এর আলোচনা হচ্ছে। এখানে সরকার থেকে সরকারের ক্রয় থেকে শুরু করে আমার অন্যান্য দেশের সাথে পলিসি কি হতে পারে। আমি কি ধরনের সোর্সিং করতে পারবো, আমার ভ্যালু এডিশন কি করতে পারবো, সেগুলোও কিন্তু এইটার ভেতরে আছে। এবং বড় পরিসরে এটা শুধুমাত্র বাণিজ্যের ভিতরে আটকে নাই। সুতরাং এই ধরনের ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট এত কম সময়ে আসলে করার নজির খুব বেশি থাকে না। সুতরাং সেই জায়গাটাতেই আমাদের অনেক বেশি কারিগরি, রাজনৈতিক এবং মানে সার্বিক একটা অংশীজনের প্রস্তুতির একটা ব্যাপার রয়েছে।
যেটি বলছিলেন যে আমাদের প্রথম দিকে প্রস্তুতির ঘাটতি ছিল, পাশাপাশি বলছিলেন যে নির্বাচিত সরকারের অনুপস্থিতি। এখন এই মুহূর্তে আমরা যেটা জানতে পেরেছি তারা একটা সুবিধা দেওয়ার কথা বলছে, বিশেষ করে মার্কিন পণ্যে শুল্ক ছাড় দেওয়ার কথা বলছে, আবার বলছে যুক্তরাষ্ট্রের আমদানি বৃদ্ধির কথা বলছে, পাশাপাশি এটাও বলছে যে সামরিক সরঞ্জাম কেনার বিষয়ে তারা বলছে। এই বিষয়গুলো, এই উদ্যোগগুলো বাংলাদেশের পক্ষে কতটা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? এটা নির্ভর করবে দুটো জায়গায়। ধরেন এটা একটা একটা করে যদি আমি বলি, আমার ধরেন আপনি যদি একটা সামরিক মানে আমরা ক্রয় করতে চাই, সেটা আমার প্রয়োজন আছে কিনা, নাকি আমাকে চাপিয়ে দেওয়া হচ্ছে, সাপ্লাই ড্রিভেন হবে না ডিমান্ড ড্রিভেন হবে, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যখন একটা সরকার যখন কোনো একটা কিছু ক্রয় করবেন, এটা এলএনজি হতে পারে, সার হতে পারে, সেইটা আমি কি বাজারের সাথে কম্পিটিটিভ দামে পাচ্ছি কিনা। সো কম্পিটিটিভ দামে পেলে আমার এটা দরকার হয়, আমি এটাতে আমদানি করি, আমার আমদানি করতে তো কোনো অসুবিধা নাই। তো সেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে আসবে যে আপনি যখন এই চুক্তিগুলো করেন, এটা আমাদের স্বার্থের জায়গাগুলো এটা যে আমি যেন এই মানে আহ, অতি উচ্চ মূল্যে আমাকে কিনতে না হয়, কোনো ধরনের সুবিধা থাকে, এটা তো সমস্যা আমি কিছু দেখি না আর কি। কিন্তু ওই জায়গাটাকে এনশিওর করাটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ। ধরেন আমরা যুক্তরাষ্ট্র থেকে কোন একটা পণ্য না এনে আমরা অন্য খান থেকে কেন আনতাম? এটা তো অনেক ক্ষেত্রে আছে, সরকার নিজে তো আর কন্ট্রোল করতে পারবে না। ধরেন আপনার কেউ যদি এখন কোনো কিছু আমদানি করতে চায় যুক্তরাষ্ট্র থেকে, বড় আমদানিটাই তো করবে ব্যক্তি খাত। তো ব্যক্তি খাতের যদি এটা ব্যবসার সাথে তার কম্পিটিটিভ না হয়, তাহলে সে তো প্রতিযোগিতামূলক ভাবে না হলে সে এটাকে কিনবে না, আপনি যতই এটা চান না কেন। এটা বাংলাদেশের জন্য সত্যি, এটা যুক্তরাষ্ট্রের জন্য সত্যি। আমার পোশাক যেমন ওনাদের যদি প্রতিযোগিতামূলক দামে না পান, তাহলে যুক্তরাষ্ট্রের যারা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান আছেন তারা তো আমাদের পণ্য কেনার কোনো কারণ নাই। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে তাই। দেখেন, এখানে আমি তিনটি বিষয় দেখি। একটা হলো যে এটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে পরিকল্পনা মাফিক হয়েছে, যেটা আপনাদের প্রতিবেদনে বলার চেষ্টা করেছেন যে হয়তো সরকার কোনো কোনো জায়গায় খরচ কমানোর চেষ্টা করেছে। একটা বড় কারণ হলো আর্থিক সক্ষমতাও ছিল না। দ্বিতীয় হলো যে এখানে অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় ব্যয়ের কথা আমরা বলেছি, বিশেষত গত সরকারের আমলে যে কোনো প্রকল্পের ভিতরে প্রকল্প ব্যয়গুলোকে অতি মূল্যায়িত ভাবে করা, এবং যে প্রকল্পগুলো হয়তো আমাদের প্রাধিকারের সাথে মিলে না, আমার যে ধরনের প্রয়োজন তার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না অনেক সময়, যে ওটা আমার এখনকার যে প্রায়োরিটি আছে সেই প্রায়োরিটিতে আসে না, সেই জায়গায় কাটছাট করা হতে পারে। নিঃসন্দেহে এইখানে আরেকটা বড় বিষয় ছিল হলো যে আমার প্রথম ২-৩ মাস যেভাবে রাজনৈতিক একটা পরিবর্তনের ভিতরে দিয়ে গেছে, আমরা অভ্যুত্থানের ভিতরে দিয়ে গেছি, তারপর কিছু প্রশাসনের ভিতরে সফল হয়েছে, এইটার একটা প্রভাব পড়বে, এটাতে কোনো সন্দেহ নাই। তবে সার্বিকভাবে এইটার যেই প্রথম পার্টটা আমি বললাম যে সেকেন্ড ইস্যুতে, যে আমরা খরচটাকে কোনো জায়গায় কাটছাট করেছি কিনা, প্রকল্পগুলোকে আমরা আসলে কোনো ব্যয় সংকোচনটা এমন ভাবে করেছি কিনা যেখানে দুর্নীতির আশঙ্কা ছিল সেখানে দুর্নীতি কমানো হয়েছে, এই ধরনের কোনো স্পষ্ট আমরা এখনো পর্যন্ত প্রতিবেদন বা কোনো বক্তব্য কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে পাইনি। ফলে ঠিক এটা বোঝা যাবে না যে যদি আমি ১০ টাকার কাজ করি তাহলে আসলে প্রকল্পের সেটা আসলে মানে আগের হিসাবে ১৫ টাকা আমরা পেয়ে গেছি। তো সেইটা তো একটা পরিষ্কার করার দরকার আছে, তখন এটার জবাবদিহিতাটা, স্বচ্ছতাটা পরিষ্কার থাকতে পারবে। কিন্তু তৃতীয় আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল হলো যে যত আমরা বছরের দিকে এগিয়েছি, অন্যান্য বছরে আমরা এই মানে চাপটা পেয়েছিলাম, এই বছর আরো এই চাপটা আছে, এটা হলো সরকারের আর্থিক সক্ষমতা। সরকারের এখন সত্যিকার অর্থে মানে যে উন্নয়ন ব্যয়টা হয় এর পুরোটাই ঋণ করে আসে, এমনকি আমরা ঋণের টাকা অন্যান্য ব্যয় মিটিয়ে আমার রাজস্ব আদায় মিলিয়ে আমার আসলে এই খরচে কুলায় না। ফলে আমরা ঋণ করে ঋণ ফেরত দিচ্ছি এবং তারপরে আবার ঋণ করে উন্নয়ন ব্যয় করছি। যখন আপনি সেই রকম একটা আর্থিক পরিস্থিতির ভিতরে থাকবেন, তখন স্বাভাবিকভাবেই এক ধরনের কন্ট্রোল করা হয়েছে, যেন যেখানে হয়তো ব্যয় করা যেত, ভালো ব্যয়ই ছিল, হয়তো সত্যি মানে যে ধরনের ব্যয় হবার কথা সেই রকমই ব্যয় দিয়েই করার কথা ছিল, কিন্তু সেই জায়গাটাতেও হয়তো হয়নি, কারণ আপনার অর্থের আসলে সংকুলন ছিল না। ফলে এইটা একটা মিক্স অফ অল দিস ইস্যুস। ফাইনাল যে পয়েন্টটা থাকে সেটা হলো যে সরকারের দক্ষতা রয়েছে, যে আপনি যখন প্রকল্প বাস্তবায়নটা একটা এফিসিয়েন্সির বিষয় থাকে, সেই এফিসিয়েন্সিতে অনেক বড় ধরনের পরিবর্তন এসেছে কিনা সেইটা খুব পরিষ্কার করে এখন আমরা বুঝতে পারছি না।
ফলে এইটা একটা সম্ভবত কম্বিনেশন অফ অল দিস ফ্যাক্টরস হবে। কিন্তু আমরা যেটা আশা করবো সেটা হলো যে পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারা একটা পরিষ্কারভাবে একটা প্রতিবেদন দিবে যে আসলে কি হয়েছে। কারণ অনেকে বলছেন যে অপ্রয়োজনীয় খরচ ছিল, এটা করা হয়নি। জনাব তাহলে রিভাইজ স্টাডি কিন্তু করা হয়েছে। তখন তো জ- আমরা এইটার মানে কোনো স্পষ্ট ছাপ পাই নাই। তাহলে সেই জায়গাটাকে তুলে আনাটা আমি মনে করি খুবই জরুরি দরকার, যেন এটা ভেতরের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে একটা স্বচ্ছতা সহযোগিতা তৈরি হয়। জনাব তৌফিকুল ইসলাম খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ মিজেস 24 এ সময় দেওয়ার জন্য।